আজকে আমরা প্যারিসের ইতিহাসের এমন এক রক্তাক্ত দিনের কথা বলবো, যে দিনটা নেপোলিয়ন বোনাপার্ট নামের এক তরুণ প্রায় অপরিচিত জেনারেলকে রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল। চলুন দেখি কিভাবে মাত্র কয়েক ঘণ্টার সহিংসতা ফ্রান্সের ভাগ্য আর নেপোলিয়নের জীবন দুটোই চিরদিনের জন্য বদলে দিয়েছিল। তো শুরু করা যাক ঐতিহাসিক টমাস কার্লাইলের এই অসাধারণ উক্তিটা দিয়ে। তিনি যে কোন ঘটনার কথা বলছিলেন, যা ফরাসি বিপ্লবকে আক্ষরিক অর্থেই মহাকাশে উড়িয়ে দিয়েছিল। এই পুরো আলোচনাটা শুনলে আমরা এর উত্তরটা ঠিকই খুঁজে পাব। আচ্ছা, চলুন সময়টা একটু পিছিয়ে নিয়ে যাই। সালটা ১৭৯৫। তার ঠিক আগেই ঘটে গেছে কয়েক বছরের বিপ্লব আর কুখ্যাত সন্ত্রাসের রাজত্ব বা রেইন অফ টেরর। মানে সেই ভয়ঙ্কর সময় যখন হাজার হাজার মানুষকে গিলোটিনে পাঠানো হয়েছিল। এরপরে প্যারিস শহরটা ছিল বলতে গেলে এক চরম অস্থিরতার মধ্যে। শহরের মানুষের দুর্দশার তখন কোনো সীমা ছিল না। ভয়ঙ্কর এক শীতের মধ্যে খাবারের অভাবে মানুষ রাস্তায় মারা যাচ্ছিল। রুটি আর জ্বালানি কাঠের দাম ছিল আকাশছোঁয়া। স্বাভাবিকভাবেই মানুষ এর জন্য নতুন সরকারকে দায়ী করছিল। আর অনেকেই স্নাইটে ভাবতে শুরু করেছিল যে রাজার শাসনামলই হয়তো এর চেয়ে ভালো ছিল। এই ব্যাপক অসন্তোষটাই ছিল আসলে একটা বারুদের স্তূপ। এই যে এত ক্ষোভ, এত দুর্দশা, এটা তো ছিল বারুদের স্তূপ। কিন্তু আগুনটা লাগলো কোথায়? একটা নির্দিষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত সেই বারুদে আগুনের স্ফুলিঙ্গের কাজ করে। চলুন দেখি কিভাবে একটা আইন বিদ্রোহের জন্ম দিল। আইনটার নাম ছিল ২/৩ আইন। মানে ব্যাপারটা হল, বিদায়ী সরকারের সদস্যরা ঠিক করল যে নতুন সরকারেও তাদের ২/৩ লোকই থাকবে। সাধারণ মানুষ এটাকে একটা নির্লজ্জ ক্ষমতা দখলের চেষ্টা হিসেবেই দেখল। তাদের পরিবর্তনের সমস্ত আশা যেন ধুলোয় মিশে গেল। আর রাজতন্ত্রের সমর্থকরা এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠল। তাদের মনে হচ্ছিল পুরনো দুর্নৈতিক নেতারাই শুধু নতুন মোড়কে আবার ফিরে আসছেন। আর ঠিক তখনই, যখন বিদ্রোহ প্রায় নিশ্চিত, সরকারকে রক্ষা করার জন্য মঞ্চে এলেন এমন একজন যার নাম তখন খুব কম লোকেই শুনেছে। ১৭৯৫ সালে নেপোলিয়নের অবস্থা কিন্তু খুবই শোচনীয় ছিল। রবস্পিয়ারের মতো বিতর্কিত নেতার সঙ্গে তার যোগাযোগ থাকায় তার নাম খারাপ হয়ে গিয়েছিল। হাতে কোনো কাজ ছিল না। প্যারিসে তিনি তখন প্রায় অপরিচিত, দরিদ্র একজন অফিসার যিনি মরিয়া হয়ে একটা সুযোগ খুঁজছিলেন। এখন এই স্লাইডের উক্তিটা, এটা কিন্তু আমাদের চমকে দেয়। এই ঘটনারও ৩ বছর আগে আরেকটা বিদ্রোহ দেখে নেপোলিয়ন এই মন্তব্যটি করেছিলেন। এটা পরিষ্কারভাবে দেখায় যে সাধারণ মানুষের ভিড়ের বিরুদ্ধে চরম শক্তি প্রয়োগ করতে তার কোনো দ্বিধা ছিল না। আর ঠিক এই নির্মম মানসিকতাই তাকে পরের ঘটনাগুলোর জন্য একদম সঠিক ব্যক্তি করে তুলেছিল। আর এখান থেকেই গল্পের সবচেয়ে নাটকীয়, সবচেয়ে ভয়ঙ্কর অংশটা শুরু হচ্ছে। দিনটা ছিল ৫ই অক্টোবর ১৭৯৫। প্যারিসের রাস্তায় সরকার আর বিদ্রোহীদের মধ্যে এক ভয়ঙ্কর সংঘর্ষের দিন। সংখ্যাটা একবার ভাবুন। প্রায় ২৫,০০০ ক্ষুব্ধ বিদ্রোহী সরকারের সদর দপ্তর টুইলারিস প্রাসাদের দিকে এগিয়ে আসছে। এটা কোনো ছোটখাটো দাঙ্গা ছিল না, এটা ছিল একটা বিশাল গণ অভ্যুত্থান। আর তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ছিল মাত্র ৬,০০০ সরকারি সৈন্য। সংখ্যার হিসেবে তো বিদ্রোহীদের জয় প্রায় নিশ্চিতই মনে হচ্ছিল। পরিস্থিতি ছিল সাংঘাতিক রকমের সংকটজনক। কিন্তু নেপোলিয়ন তো অন্য ধাতুতে গড়া। দায়িত্ব পাওয়ার সাথে সাথেই তিনি অবিশ্বাস্য গতিতে কাজ শুরু করে দিলেন। ভোর হওয়ার আগেই তিনি তার বিশ্বস্ত অফিসার মুরাদকে পাঠালেন শহরের বাইরে থেকে ৪০টা জরুরি কামান নিয়ে আসতে। এই কামানগুলো বিদ্রোহীদের হাতে পড়লে খেলার মোড়ে ঘুরে যেত। এরপর তিনি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সেই কামানগুলো বসিয়ে একটা আস্ত মৃত্যু ফাঁদ তৈরি করলেন। যে ভয়াবহ সহিংসতার সাক্ষী সেদিন প্যারিস হতে চলেছিল, তা বোঝানোর জন্য ঐতিহাসিকরা প্রায়ই এই বিখ্যাত কথাটা ব্যবহার করেন, আ whiff of grape shot। কিন্তু কি এই গ্রেপ শট? মানে সহজ কথায়, এটা একটা কামানকে একটা দৈত্যাকার শটগানে পরিণত করে। যখন এটা ছোড়া হয়, তখন এর ভেতর থেকে শত শত লোহার বল বেরিয়ে এসে সবকিছু ছিন্নভিন্ন করে দেয়। সাধারণ মানুষের উপর, বিশেষ করে একটা শহরের কেন্দ্রে, এর ব্যবহার ছিল অচিন্তনীয় আর ভয়াবহ নিষ্ঠুর। আর নেপোলিয়ন ঠিক এই অস্ত্রটাই ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কামানের ধোঁয়া যখন সরে গেল, তখন প্যারিসের রাস্তাও শান্ত হয়ে গেল। কিন্তু এর ফলাফল নেপোলিয়নের জীবনকে চিরদিনের জন্য বদলে দিল। চলুন দেখি এই একদিনের রক্তপাত তার জন্য কী বয়ে এনেছিল। এই স্লাইডের সংখ্যাগুলোই আসলে পুরো গল্পটা বলে দিচ্ছে। বিদ্রোহীদের পক্ষে প্রায় ৩০০ জন নিহত হয়েছিল, আর সরকারি বাহিনীর পক্ষে মাত্র ৩০ জনের মতো। নেপোলিয়নের কৌশল ছিল নৃশংস কিন্তু সাংঘাতিকভাবে কার্যকর। তিনি বিদ্রোহকে একেবারে গুড়িয়ে দিয়েছিলেন।
আর এই সাফল্যের পুরস্কার, হ্যাঁ, সেটাও ছিল বিশাল। রাতারাতি একজন বেকার, প্রায় অপরিচিত জেনারেল থেকে তিনি জাতীয় বীরে পরিণত হলেন। তাকে ইতালিতে ফরাসি সেনাবাহিনীর কমান্ডার নিযুক্ত করা হলো, প্রচুর অর্থ দেওয়া হলো এবং দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে তিনি একজন হয়ে উঠলেন। এমনকি তার ব্যক্তিগত জীবনেও এই ঘটনাটি বিশাল এক পরিবর্তন নিয়ে আসে। কিন্তু এই ঘটনাটা শুধু নেপোলিয়নের জীবনকেই বদলায়নি, এটা পুরো ফরাসি বিপ্লবের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এর প্রভাব ছিল অনেক সুদূরপ্রসারী। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল, এই দিনের পর থেকে প্যারিসের সাধারণ মানুষ বা মব আর কখনোই বিপ্লবের গতিপথ নিজেদের হাতে নিতে পারেনি। রাস্তার ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল, আর সেনাবাহিনীর ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ছিল বিপ্লবের একটা সত্যিকারের টার্নিং পয়েন্ট। শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, নেপোলিয়নের ওই দিনের কাজটাকে কিভাবে দেখা উচিত। তিনি কি একজন ত্রাণকর্তা ছিলেন, যিনি বিশৃঙ্খলা থেকে প্রজাতন্ত্রকে রক্ষা করেছিলেন? নাকি এটাই ছিল সেই মুহূর্ত যেখানে একজন ক্ষমতালোভী সামরিক নেতার জন্ম হয়েছিল, যিনি পরে নিজেই সেই প্রজাতন্ত্রকে ধ্বংস করে সম্রাট হবেন? উত্তরটা হয়তো দুটোই।